আসসালামু আলাইকুম। নীলকণ্ঠী ডায়েরিতে আপনাদের স্বাগতম। গল্প ইট পাটকেল, পর্ব 5। কলমে সানজিদা বিনতে শফি। উত্তরায় বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আসমিন সেখানে চিফ গেস্ট। সিটি কর্পোরেশনের মেয়রসহ কয়েকজন এমপিও সেখানে উপস্থিত আছেন। আসমিনের গাড়ি ভর ঢুকতেই সাংবাদিকরা হামলে পড়ল। সানভি ড্রাইভারের পাশের সিটে মুখ কুঁচকে বসে আছে। মেয়ে হলে এতক্ষণে সে কেঁদে ভাসিয়ে দিত। আসমিনের অবশ্য সেদিকে ধ্যান নেই। সে ব্যস্ত ভঙ্গিতে ফোনে কারোর সাথে কথা বলে যাচ্ছে। বিগত কয়েক মাস যাবৎ ঢাকার বিভিন্ন স্কুল কলেজ থেকে মেয়েরা নিখোঁজ হচ্ছে। কয়েকজনকে পাওয়া গেলেও বাকিদের খোঁজ এখনও পাওয়া যায়নি। পুলিশ আর গোয়েন্দা বিভাগের সাথে সাথে আসমিন নিজেদের লোকদেরও লাগিয়ে দিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। প্রায় ৭৫ জন মেয়ে নিখোঁজ। যাদের পাওয়া গেছে তারা বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গিয়েছিল। বাকিদের এরকম কোনো রেকর্ড নেই। আসমিন পুলিশের ওপর চাপ সৃষ্টি করে রেখেছে। আজকে সমাবেশ শেষে এই নিয়ে একটা মিটিং আছে। আসমিনের গাড়ি থামতেই বাহাদুর তার টিম সহ পুরো গাড়ি ঘেরাও করে ফেলল। প্রয়োজনের তুলনায় আজ অনেক বেশি সিকিউরিটি দেওয়া হচ্ছে আসমিনকে। রাজনীতিবিদদের ওপর এরকম জনসমাগমেই সবচেয়ে বেশি হামলা হয়। নূর নিজের সিকিউরিটি টিমও পাঠিয়ে দিয়েছে আসমিনের অগোচরে। আসমিনের ওপর রাগটা কমে এসেছে নূরের। আসমিন কানাডা থাকা অবস্থায় আমজাদ চৌধুরী তাকে সব কিছু খুলে বলেছে। কামিনী চৌধুরী করা কীর্তি আর আশিয়ান অমির ব্যাপারে সব জানে নূর। বাকরুদ্ধ হয়ে শুনছিল সব। তাই আশিয়ানকে দেখে সে অবাক হয়নি। হোটেল রুমে সেই মেয়ের ঘটনার পেছনে লারার হাত আছে, আর তাকে সাহায্য করেছে কামিনী চৌধুরী। উদ্দেশ্য ছিল শুধু নূরকে আসমিনের জীবন থেকে সরানো। এতটা ঘৃণা করে কেন কামিনী চৌধুরী? তার উত্তর পায়নি নূর। আসমিনকে ড্রাগস দেওয়া হয়েছিল সেদিন। সানভীর সময় মতো না পৌঁছালে আসমিনের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যেত সেদিন। সেই মুহূর্তে মাথায় খুন চেপে গিয়েছিল নূরের। আমজাদ চৌধুরী থামিয়েছে তাকে। এখনও অনেক কিছু খোলাসা হওয়া বাকি। তাই কামিনী চৌধুরীকে নিজের মতো ছেড়ে দিতে হবে। সব কিছু শুনে নিজেকে শান্ত রেখেছে নূর। মনে মনে প্রতিজ্ঞা করেছে, কামিনী চৌধুরীর বুকে প্রথম গুলিটা সেই করবে। শুধু সময়ের অপেক্ষা। নূরের আসমিনের ওপর রাগটা এখন আর অতটা প্রখরভাবে নেই। সে নিজেও চায় জীবনটাকে গুছিয়ে নিতে। আসমিনকে টাইট দেওয়ার জন্য সারা জীবনই পড়ে আছে। আসমিন মনোযোগ দিয়ে ফোনে কিছু একটা করছে। সানভি ভয়ে ভয়ে বলল, স্যার। আসমিন ভ্রু কুচকে তাকালো সানভির দিকে। তারা এখনও গাড়ির ভেতর অবস্থান করছে। ভিড় নিয়ন্ত্রণে আসলে গাড়ি থেকে নামবে। সানভি ইতস্ত করতে করতে বলল, আপনার পাঞ্জাবিটা চেঞ্জ করা দরকার। আসমিন এক ভ্রু কুচকে উঁচু করে তাকালো সানভির দিকে। সানভি ফোনে একটা ছবি তুলে আসমিনের দিকে এগিয়ে দিল। আসমিন ছবিটা দিকে হালকা হাসলো। প্রিয়তমার দেয়া চিহ্ন জলজল করছে তার পাঞ্জাবিতে। ভালোবাসার মুহূর্তগুলো মনে করতে কটমট করে তাকালো সানভির দিকে। সানভি বেলুনের মতো চুপসে গিয়ে আরেকটা পাঞ্জাবি এগিয়ে দিল আসমিনের দিকে। গাড়িতে সবসময় এক সেট কাপড় থাকে আসমিনের। তোমার শাস্তি আরও বাড়ানো হলো শান। বিয়ের পর তুমি একাই হানিমুনে সুইজারল্যান্ড যাবে। এটা আমার পক্ষ থেকে তোমার বিয়ের গিফট। সানভি অসহায় চোখে তাকালো আসমিনের দিকে। সামনে একটা পাঞ্জাবি চেঞ্জ করতে পারার অপরাধে তাকে একা একা সুইজারল্যান্ডে হানিমুনে যেতে হবে। সানভি দুঃখী দুঃখী গলায় বলল, বউ খুব রাগ করবে স্যার। আসমিন সেদিকে পাত্তা দিল না। পাঞ্জাবি চেঞ্জ করে ফেলল। গায়ের পাঞ্জাবি সানভির হাতে দিয়ে বলল, এটা এভাবেই আমার কবার্ডে রেখে দিবে। সানভি মাথা দুলিয়ে সায় জানালো।
বাহাদুর দরজা খুলতেই আসমিন গটগট করে বেরিয়ে গেল। সবার সাথে কথা বলে বিশ্রামের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল সে। মন খুব বিক্ষিপ্ত হয়ে আছে। কপালে চিন্তার ভাঁজ পড়েছে আসমিনের। আশিয়ানের একটা ব্যবস্থা করা খুব তাড়াতাড়ি করতে হবে। হাত পা বাঁধা না থাকলে এক গুলিতেই কাহিনী খতম করে ফেলত সে। বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল আসমিনের। তার হাত পা বাঁধা থাকলেও আশিয়ানে নেই। সে যে কোনো সময় আক্রমণ করতে পারে। চেয়ারে গা এলিয়ে দিয়ে বাঁকা হাসলো আসমিন। বিড়বিড় করে বলল, দুই একবার ছাড় পাবি ছোট ভাই। আমি আবার ভালো সাজার ভং বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। আমি জন্মগতই ব্যাড বয়। নূরের মুখোমুখি বসে আছে আমি। মলির মুখে ইতস্ততার ছাপ স্পষ্ট। নূর বলে উঠল, আমার উপর রেগে আছো আমি? অমি অবাক চোখে তাকালো নূরের দিকে। তড়িঘড়ি করে বলল, না না, কী বলছেন ম্যাম? আমি কেন আপনার উপর রাগ করব? সত্যিটা আমরা দুজনেই জানি অমি। সম্পর্কে আমরা ভাই বোন। তুমি সব আগে থেকেই জানতে। সবসময় বড় ভাইয়ের মতো আগলে রেখেছ আমাকে। কখনো নিজে পরিচয় প্রকাশ করনি। একবার বোন বলে কাছে টেকেই দেখতে। নিরাশ করতাম না তোমায়। আমার নিঃসঙ্গ সময় একমাত্র সাথে তুমি। ভাইয়া বলে জড়িয়ে ধরার অধিকার কি নেই আমার? অমি নিচের দিকে তাকিয়ে নিজের চোখের পানি লুকাতে ব্যস্ত। ছোট বোনটাকে সে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু নিয়তি তাকে হাতে পায়ে বেড়ি পরিয়ে দিয়েছে। চাইলেও সে বুকে আগলে ধরতে পারেনি তার বোনকে। নিজের বাবার লাশের পাশে বসে দুফোঁটা চোখের পানি ফেলতে পারার অধিকারও অমির ছিল না। অবৈধদের এত অধিকার থাকে না। আর পাঁচটা সাধারণ মানুষের মতো সে বাবার কবরে দুমুঠো মাটি দিয়েছে মাত্র। নূর নিজের চেয়ার থেকে উঠে এসে একপাশ থেকে জড়িয়ে ধরল অমিকে, যে নিঃস্বার্থভাবে সারা জীবন আগলে রেখেছে তাকে। অমি ফুপিয়ে কেঁদে উঠল। শক্ত করে জড়িয়ে ধরল তার বোনকে। নূরের চোখ থেকে পানি ঝরছে। দুটো ভাই আছে তার। একজন শামুকের আবরণের মতো আগলে রাখে তাকে, আরেকজন মারার পায়তারা করছে। অমি নূরের মাথায় চুমু খেয়ে ভরাট কণ্ঠে বলল, আমার বোন তুই। সম্পর্কের মানদণ্ডে আমাদের যেমনই হোক না কেন, তোর ভাই সারা জীবন তোর সাথেই আছে। আশিয়ানকে নিয়ে ভাবিস না। সেও নিজের ভুল বুঝতে পারবে একদিন। আমরা দুই ভাই আগলে রাখবো তোকে। আমাদের ম্যাম হয়েই থাকবি তুই। তুই যে খুব আদরের আমাদের। নূর শক্ত করে জড়িয়ে ধরল তার ভাইকে। তারই আপনজন। তারও ভাই আছে। ভাবতেই খুশিতে ভাবতেই বুক খুশিতে নেচে উঠল। আসমিন সবসময় শান্ত থাকতে পছন্দ করে। অতিরিক্ত রেগে গেলেও তার মুখায়ব থাকে শান্ত। সেই শান্ত মানুষটা আজ কোনোভাবেই শান্ত থাকতে পারছে না। অস্থির হয়ে পা নাচিয়ে যাচ্ছে বারবার। পাশের কয়েকজন তার অস্থিরতা দেখে নিজেরও অস্থির হয়ে উঠছে। বারবার জানতে চাইছে সে ঠিক আছে কিনা। সে কীভাবে বোঝাবে তার এখন বউকলি নিয়ে বসে থাকতে ইচ্ছা করছে। বিকেল 5টা বেজে গেছে। লম্বা বক্তৃতা শুনতে শুনতে কান পচে গেল। এদের মুখেই শুধু বড় বড় কথা, কাজের বেলায় ঠন ঠন। নিচে বিরক্তি প্রকাশ করেই ফেলে আসমিন। গম্ভীর গলায় বলল, নিজের বক্তব্য ছোট করুন। অপ্রয়োজনীয় কথা বলা দরকার নেই। যতটুকু প্রয়োজন ততটুকুই বলুন। সবার বক্তব্য শোনার পর আসমিনের কপালে চিন্তার ছাপ পড়ল। এভাবে চলতে থাকলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। ঢাকা শহরের এমনকি মফস্বলের প্রত্যেকটি স্কুল কলেজের সামনে 2 জন করে পুলিশ মোতায়েন করুন। সংবাদ সম্মেলন করে বাবা মা এবং স্কুলের কর্তৃপক্ষকে সাবধান করে দিন। স্কুল কলেজে থাকাকালীন শিক্ষকেরা এবং বাইরে থাকাকালীন বাবা মায়েরা যেন তাদের সন্তানদের ওপর কড়া নজরদারি রাখে।
সরকারের একার পক্ষে সব সম্ভব নয়, তাদেরকেও সতর্ক থাকতে হবে। যেহেতু স্কুল কলেজ থেকেই বেশি অপহরণ হচ্ছে, সেহেতু সেদিকেই বেশি খেয়াল রাখুন। স্টুডেন্ট সাজিয়ে আপনাদের কিছু টিম মেম্বার পাঠিয়ে দিন, হাত ফসকে যাবে কোথায়, ঠিক এসে জালে আটকে পড়বে। নিজেদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন, দায়িত্ব অবহেলা করলে কেউ ছাড় পাবেন না। মিটিং শেষ করে আসমিন বেরিয়ে গেল। ঘড়িতে অলরেডি রাত 10টা বাজে। ক্লান্তিতে শরীরটা ভেঙে আসছে। গাড়িতে বসেই গা এলিয়ে দিল আসমিন। সোজা বাড়িতে যাব শান, আসমিন বলে উঠল। সানভি তাড়াতাড়ি গাড়ি ছাড়ার নির্দেশ দিল। আসমিনকে ক্লান্ত লাগছে খুব। বাড়িতে প্রবেশ করতেই আমজাদ চৌধুরীকে গোমরা মুখে বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে গেল আসমিন। ঘড়ি কাটা 12টার ঘরে যেতে 15 মিনিট বাকি আছে। আসমিন কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, দুটো বউ থাকতে এতির মতো এখানে বসে আছো কেন? আর কি চাই তোমার? আমজাদ চৌধুরী আসমিনের কথায় পাত্তা না দিয়ে আগের মতোই বসে রইলেন। আসমিন তার মুখের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, আস্তাগফিরুল্লাহ, তুমি কি আবার বিয়ে করতে চাইছো? এসব বায়না চলবে না। 2টো পর্যন্ত ঠিক আছে। নিজের বয়সটা তো একবার দেখো। এই বয়সে এতগুলো বউ সামলাতে পারবে না তুমি। যাও, রুমে যাও। ভালো ছেলেরা কখনো জেদ করে না। আমজাদ চৌধুরী আগুন চোখে তাকালো আসমিনের দিকে। দাঁত কর্মর করতে করতে বলল, চুপ করো বেয়াদব ছেলে। মুখে লাগাম কি নর্দমায় ফেলে দিয়ে এসেছো নাকি? বাবা হই তোমার, সম্মান দিয়ে কথা বলো। বাবার সাথে এসব কী ধরনের কথাবার্তা? আসমিন অবাক হওয়ার ভান করল। নাদান গলায় বলল, আমি আবার কি বললাম? আমজাদ চৌধুরী আর কিছু বললেন না। কামিনী চৌধুরীকে হাজার অনুরোধ করেও গলাতে পারেননি। কতদিন হলো ঠিকমতো চোখের দেখাটাও দেখতে পাচ্ছেন না। নিজেকে খুব অসহায় লাগছে। গেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল সে। এই নির্লজ্জ ছেলে যন্ত্রণায় কোথাও বসে থেকেও শান্তি নেই। বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল আসমিন। এভাবে কথা না বললে বাবা সারা রাত এখানে বসেই পার করে দিত। নিজের রুমে ঢুকে মুচকি হাসল আসমিন। সারা রুমে ফুলের ছড়াছড়ি। বউ তার জন্য অপেক্ষা করছে ভাবতেই মন খুশিতে ভরে উঠল। তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। নূর রুমের কোথাও নেই। ফ্রেশ হয়ে এসে সোজা ব্যালকনিতে চলে গেল আসমিন। সিঁদুর লাল শাড়িতে নূরকে অপ্সরাদের মতো লাগছে। শুকনো ঢোক গিলে দাঁড়িয়ে গেল আসমিন। কোমরের নিচ পর্যন্ত লম্বা কোঁকড়ানো চুলগুলো আসমিনের দুর্বলতা। হালকা পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল নূরকে। কেঁপে উঠল নূর। আসমিন বলল, আমার হাত পা কাঁপছে বউ। তোমাকে দেখলে আমি হয়তো আজ মরেই যাব। পাগল পাগল লাগছে নিজেকে। নূর ঘুরে তাকালো আসমিনের দিকে। সত্যিই আসমিনের হাত পা কাঁপছে। নূরের মুখের দিকে তাকিয়ে কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল আসমিনের। চাঁদের আলোয় নূরের সৌন্দর্য উপচে পড়ছে যেন। ঘরে চলে গেল আসমিন। এক হাত কোমরে পেঁচিয়ে নিজের কাছে নিয়ে এলো নূরকে। নূরের শরীরে হালকা কাঁপুনি আরও অস্থির করে তুলছে আসমিনকে। বারান্দায় দেয়ালের সাথে চেপে ধরে দুজনের ওষ্ঠ এক করে দিল সে। আসমিনের বেহায়া হাতের বিচরণ থেকে বাঁচাতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো নূর। আসমিন ওরা শক্ত করে চেপে ধরল নূরকে। ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকে জোরে জোরে শ্বাস নিচ্ছে দুজন। আসমিন নেশালো গলায় বলল, আমার তোমাকেই চাই নূর, এই মুহূর্তে চাই। আর অপেক্ষা করতে পারবো না। নূর জড়িয়ে ধরল আসমিনকে। লজ্জায় মুখ গুজে দিল আসমিনের বুকে।
লজ্জায় মুখ ভিজিয়ে দিল আসমিনের বুকে। আসমিন শব্দ করে হাসলো। প্রেয়সীদের কপালে চুমু খেয়ে কোলে তুলে নিল তাকে। রুমের ভেতর অগ্রসর হতে হতে শয়তানি হাসি এসে বলল, আজ তোমাকে কে বাঁচাবে সুন্দরী? রাতটা স্বপ্নের মতো সুন্দর মনে হলো নূরের কাছে। আসমিন এত বছরের ভালোবাসা তাকে উজাড় করে দিয়েছে। প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করেছে তার ভালোবাসার গভীরতা। ভালোবাসা উন্মাদ হলেও তার সুবিধা অসুবিধার দিকে সম্পূর্ণ ধ্যান ছিল আসমিনের। সকালে আসমিনের চিৎকারে ঘুম ভাঙল নূরের। মাত্র 2 ঘন্টা হয়েছে ঘুমিয়েছে সে। সারা শরীরের সাথে মাথার যন্ত্রণা এসে যোগ হলো আসমিনের চিৎকারে। এভাবে আমার সর্বনাশ করলে নূর, আমার ইজ্জত লুটে নিতে তোমার লজ্জা করলো না? একজন ভোলা ভালা মন্ত্রীর ইজ্জত হরণ করেছো তুমি। কি সাংঘাতিক! নূর ঘুম ঘুম চোখে নিজের কপাল চাপালো। সারা রাত নিজেই ওকে ঘুমাতে দেয়নি, এখন এসে সকাল সকাল নাটক শুরু করেছে। নূর আবার শুয়ে পড়ল। গায়ে কম্বল জড়াতে জড়াতে বলল, থানায় ফোন দিয়ে বলুন আপনার বউ আপনার ইজ্জত লুটে নিয়েছে। তারা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। আসমিন পেছন থেকে জড়িয়ে ধরল নূরকে। ঘাড়ে চুমু খেয়ে টেনে বসিয়ে দিল। নূর বিরক্ত চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন হালকা এসে এক বাটি নুডলস এগিয়ে দিল নূরের দিকে। নিজেই চামচ নিয়ে বাটির সামনে ধরল। নূর কিছু না বলে খেয়ে নিল। না খেলে আসমিন ছাড়বে না, সে খুব ভালো করে জানে। কয়েক চামচ খেয়ে আর খাবে না জানলে একটা পেন কিলার খাইয়ে দিল নূরকে। হালকা চর্চার ভাব আছে শরীরে। নূর আবার শুয়ে পড়তেই আসমিনও তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করেই ভাবল, সানবির একটা খোঁজ নেওয়া দরকার। সত্যি সত্যি নর্দমায় নেমে গেছে কিনা দেখতে হবে। সাড়ে 10টায় ঘুম ভাঙল নূরে। মাথা ব্যথাটা এখন একটু কম, তবে চোখ জ্বালা করছে। বিছানা থেকে উঠে চারিদিকে চোখ বুলালো নূর। আসমিন রুমে নেই। বাঁকা এসে ওয়াশরুমে চলে গেল। আজ মন্ত্রী সাহেবকে একটু জ্বালানো যাক। গোসল সেরে একেবারে রেডি হয়ে বের হলো নূর। একটু অফিসে যেতে হবে। বজ্জাত মন্ত্রীর একটা খবর নেওয়া যাক। ফোন হাতে নিয়ে কল দিতেই আসমিন সাথে সাথে রিসিভ করলো। বলে উঠল, আমাকে মিস করছিলে বউ? একদিনই বর পাগল হয়ে গেলে? তুমি না আমাকে একটু বেশিই ভালোবাসো। নূর হতাশা শ্বাস ফেলল। এই লোক জীবনও ঠিক হন নয়। নূর জিজ্ঞেস করলো, কোথায় আপনি? আসমিন বলল, আমি একটু বের হয়েছি, কিছুক্ষণ পরেই চলে আসবো। বাসা থেকে বের হওয়ার কথা চিন্তাও করো না বউ। আমার কয়েকদিন খুব প্রেম পাবে। তুমি বাড়িতে না থাকলে প্রেম কার ওপর অ্যাপ্লাই করবো বলো তো? আব্বুর মতো আমার তো আর দুটো বউ নেই। নূরের বিরক্তির মাত্রা আকাশ ছিল। ধুম করে ফোনটা কেটে দিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আজ একটা বড় ডিল হওয়ার কথা। এখন হাতে 1 ঘন্টা সময় আছে। নূর ফোন কেটে দিতে আসমিন মুখ কুঁচকে ফেলল। তার এত রোমান্টিক কথা শুনে ফোন কেটে দিল রীতিমতো মানবতা বিরোধী কাজ। তার বউ বড্ড অমানবিক। নূরের জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে। অমি আপাতত কয়েকদিন কিছু জরুরি কাজে ব্যস্ত, তাই একজন মেয়ে নিয়োগ দেওয়া হবে। আসমিন ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব সানভিকে দিয়েছে। তাড়াহুড়ো করে অফিসে ঢুকতে এক মেয়ের সাথে ধাক্কা খেয়ে কপাল ধরে দাঁড়িয়ে গেল সানভি। মুহূর্তেই ঘটে যাওয়া মেজাজটা আরও বেশি ঘটে গেল। সে মোটামুটি ভালোই লম্বা। তার কপালে বাড়ি খেতে হলে অপর পাশের মানুষটাকেও তার সমানই লম্বা হতে হবে। সানভি কপাল ছেড়ে সামনে তাকাতেই দেখল এক লিলিপুর সাইজের মেয়ে 4 ইঞ্চি হিল পরে তার দিকে কটমট করে তাকিয়ে আছে।
সানভি সেদিকে পাত্তা না দিয়ে কর্কশ গলায় বলল, জুতা খুলো। মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি? সানভি খ্যাক করে বলে উঠল, কথা কানে যায়নি তোমার? বলছি জুতা খুলো। মেয়েটি ভ্যাবাচাকে খেয়াল করলো, রাগ সাইডে রেখে নিজের জুতা খুলে মুখের সামনে ধরল। আসমিন রিসেপশন থেকে কাছে নিয়ে সাথে জুতার সব কটা বেল্ট কেটে দিল। মেয়েটি চোখ বড় বড় করে তাকিয়ে রইল সানভির দিকে। সানভি বলল, আর কোনো দিন এত উঁচু জুতো পরে অফিসে আসবে না। যা সামলাতে পারো না তা পরো কেন? মেয়েটার আগে দাঁত কটমট করতে লাগলো। হাতের জুতাগুলো নিচে ফেলে চিৎকার করে বলল, বলি বাসায় কি খাবার দাবার কিছু দেয় না আপনাকে? সকাল সকাল চোখের মাথা কেন খেতে হলো আপনার? আমার মতো আস্ত একটা মানুষ আপনার চোখে পড়লো না? নিজের চোখ দিয়ে যদি কাজে লাগাতে না পারেন তাহলে এই মুহূর্তে আমাকে খুলে দিন, আমি চক্ষু হাসপাতালে দান করে আসবো। সানভি হতভম্ব হয়ে গেল। এই অফিসে কেউ তার সাথে এভাবে কথা বলার সাহস পায় না। এইটুকুন মেয়ে তাকে এভাবে ধমকাচ্ছে। সানভি বলে উঠল, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? এই প্যারেন্টসগুলো আজকাল দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছে। বাচ্চা কিন্ডারগার্টেন থেকে বেরিয়ে এখানে চলে এসেছে, সেদিকে ধ্যান নেই। একজন গার্ডকে ডেকে বলল, একে এখনই যে স্কুল থেকে এসেছে সেখানে নামিয়ে দিয়ে আসো। মেয়েটার আগে লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ওই গার্ডকে বলে উঠল, হ্যাঁ, সাথে একেও কবরস্থানে ছেড়ে আসুন। কবর থেকে পালিয়ে এসেছে মনে হচ্ছে, আর ভুল করে চোখ দুটো ওখানেই রেখে এসেছে। তাই বুড়ো দাদু একজন অনার্স পাশ করা মেয়েকে বাচ্চা ভাবছে। সানভি বলে উঠল, চুপ করো বেয়াদব মেয়ে। অভদ্রতার একটা ভদ্রতা থাকা দরকার। অসভ্যের মধ্যে চিৎকার করছে কেন? এই অফিসে তোমাকে ঢুকতে দিয়েছে কে? একে এখনই একে এখনই এখান থেকে বের করো। অফিসে সবাই অবাক হয়ে ওদের ঝগড়া দেখছে। চিৎকার চেঁচামেচি শুনে আসমিনও বেরিয়ে এসেছে। সানভিকে এভাবে ঝগড়া করতে দেখে সবার মতো আসমিনও অবাক হয়ে গেছে। এখানে কি হচ্ছে শান? আসমিনের কথা শুনে সানভি চুপ করে গেল। মেয়েটি কাঁদো কাঁদো চেহারা করে বলল, আমি ইন্টারভিউর জন্য এসেছিলাম স্যার। এই লোকটার সাথে ধাক্কা খায় সে আমার জুতা কেটে দিয়েছে, আবার আমাকে বকাবকিও করছে। আসমিন মুচকে হাসলো, শান্ত গলায় জিজ্ঞেস করলো, তোমার নাম কি? মেয়েটা বলল, লুবানা জান্নাত। আসমিন বলল, তোমার চাকরি হয়ে গেছে লুবানা, আজ থেকেই জয়েন করবে তুমি। ওকে কাজ বুঝিয়ে দাও, আরএস কোম্পানিতে পাঠিয়ে দাও। আসমিন চলে যেতেই সবাই নিজের কাজে মন দিল। সানভি বোতামুখ করে তাকিয়েছে লুবানার দিকে। লুবানা বিশ্বজয় করা হাসি দিল। সানভির দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল, চলুন দাদু, এভাবে দাঁড়িয়ে থাকলে আপনার নাট বল্টুতে জং ধরে যাবে। আমাকে আমার কাজ বুঝিয়ে দিয়ে না হয় কবরে চলে যাবেন। আপনার জন্য বাইরের পরিবেশ উপযোগী না। সানভি কটমট করে তাকিয়ে হনহন করে চলে গেল। আর লুবানা ওর পিছু পিছু যেতেই গা জ্বালানি হাসি দিতে লাগলো। আশিয়ানের মুখোমুখি বসে আছে আসমিন।
ঢাকার বিলাসবহুল 5 তারকা হোটেলের সুইট রুমে তাদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। আসমিন বলল, কেমন আছেন জাহিন চৌধুরী? আসমিন হালকা হাসল। বাঁকা চোখে একবার আশ্বিনের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি মাফিয়া সাহেব। আপনার কি খবর? বাংলাদেশ ঘোরা হয়েছে? সুন্দরবন ঘুরে আসতে পারেন, বাংলার বাঘ সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। তখন আর এই শহরের বাঘের সাথে টক্কর দেওয়ার চুলকানি উঠবে না আপনার। আশিয়ান শব্দ করে হেসে উঠল। আসমিনের দিকে হালকা ঝুঁকে কৌতুক গলায় বলল, এত ভালোবাসা কার জন্য বাঘ সাহেব? নূরের জন্য? বোন কিন্তু আমার আস্ত বাঘিনী। আমি না হয় কিছু নাই করলাম, আপনার বাঘিনী আপনাকে ছাড়বে তো? আসমিন অবাক হওয়ার ভান করে বলল, ছাড়বে কেন? আমিই বা ছাড়তে দিব কেন? আমি তাকে আমার ভালোবাসায় বন্দিনী করব। তার তেজ আমি তো শুরু হই, আমাতেই শুরু হয় আবার আমাতেই শেষ হয়ে যাবে। বড্ড আদরে বউ আমার। আমি আবার বউ ছাড়া একদম থাকতে পারি না। আশিয়ান খুব করে কেসে উঠল। সম্পর্ক যেমনই হোক না কেন, বোন তো হয়। তাকে নিয়ে এমন লাগামহীন কথাবার্তা কানে লাগছে। আসমিন আশিয়ানের অস্বস্তিকে পাত্তা না দিয়ে সরাসরি মোর কথাই ঢুকে গেল। তোমার মামি তোমাকে এখানে কি মনে করে আনলো ভাই আমার? কি চাই তোমার? আশিয়ান বলল, আমার পুরো সাম্রাজ্য চাই, পুরোটাই। আসমিন বাঁকা হাসল। আসমিন বলল, সাম্রাজ্য তো আমার রানীর, তার রাজা তোমার সামনেই বসে আছে। তাকে টপকে নিতে পারলে নিয়ে যাও। আশিয়ান ভ্রুকুচকে বলল, আর যদি রানীই না থাকে? আশিয়ান বলল, আসমিন বলল, আমার ফুপি আশিয়ান বলল, আমার ফুপির শেষ অংশ তুমি। তোমাকে মারতে আমার খারাপ লাগবে। বিষাক্ত অতীত টেনে আনো না আশিয়ান। আমি ধ্বংস হলে কেউ সুখে থাকবে না। চেনো তো আমাকে। কি করতে পারি নতুন করে বোঝাতে হবে না নিশ্চয়ই। আশিয়ান আসমিনের শান্ত মুখের দিকে তাকালো। চেহারার কোনো ভয়, অস্থিরতা, চিন্তা, রাগ কোনো কিছুরই ছাপ নেই। সে জানে আসমিন ভয়ঙ্কর। যা কেউ জানে না তা আশিয়ান জানে। ভালো মানুষ তো সেও নয়। আপনার সত্যি সামনে এলে আপনার রানীই যথেষ্ট আপনাকে ধ্বংস করার জন্য। আসমিন বলল, নিজেকে নিয়ে ভাবো। একটা মাত্র জীবন তোমার, এটা হারালে কি দিয়ে দেহ চলবে? ঠান্ডা মাথায় হুমকি দিয়ে চলে গেল আসমিন। আশিয়ানের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। ভেতরে ভেতরে কিছু একটা তো হচ্ছে। নূরকে মেরে ফেলা তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য সব কিছু নিজের করে নাও। অমির সাথে কথা বলতে চেয়েছে কয়েকবার, ফলাফল শূন্য। তাদের জীবনটা বড্ড অগোছালো, সব থেকেও কেউ নেই। আসমিনের সাথে তার যে সম্পর্ক তা কয়েকজন ছাড়া কেউই জানে না, এমনকি অমিও না। কামিনী চৌধুরীকে নিরাশ করবে না সে। নিজের সর্বোচ্চ দিয়ে সে আসমিনের মোকাবেলা করবে। কেউ কাউকে জানে মারতে পারবে না, সমস্যাটা এখানেই। না হলে এতদিন কেচ্ছা খতম হয়ে যেত। আসমিন সরাসরি নূরের অফিসে চলে এসেছে। নূর সকাল থেকে তার ফোন রিসিভ করছে না। এত আদর ভালোবাসা দেওয়ার পরেও বউ তাকে পাত্তাই দিচ্ছে না। তার মেহনত সব জলে ভেসে গেল। তাই সে চিন্তা করছে এখন থেকে বউকে বেশি বেশি ভালোবাসবে। সকাল বিকাল ট্যাবলেট দেওয়ার মতো বউকে আদর করতে হবে। দরকার হলে রাজনীতি ছেড়ে বউয়ের আঁচল ধরে রাখার চাকরি নিয়ে নেবে। বউকে তার জন্য পাগল করেই ছাড়বে, তবে না প্রেমটা মাখো হবে। আসমিন কেবিনে প্রবেশ করতেই নূর ভ্রু কুচকে সেদিকে তাকালো। আসমিনকে দেখে কপাল কুচকে বলল, কি চাই? আসমিন বলল, বউয়ের অ্যাটেনশন। তুমি এমন বেইমান কিভাবে হলে নূর? সারা রাত ভালোবাসার এই দাম দিলাম। এত আদর ভালোবাসার পরও তোমার উচিত ছিল আমার কোলে বসে থাকা।
আর তুমি সকাল হতেই সব ভুলে গেলে। মানে কাজ শেষ, খোদা হাফেজ। নূর শান্ত চোখে তাকিয়ে আসমিনের সমস্ত বাজে কথা হজম করে নিল। আসমিন থামতেই পুনরায় কাজে মন দিয়ে শান্ত গলায় বলল, আপনার বিশ্রী মাখার কথা শেষ হলে বিদায় হন। আসমিন নূরকে টেনে তুলে নিজের সাথে চেপে ধরল। কপালে ঠোঁট ছুঁয়ে শান্ত গলায় বলল, ফোন ধরছিলে না কেন? নূর বলল, বিজি ছিলাম। নূরের সহজ উত্তরটা সহজভাবে নিতে পারল না আসমিন। তবে নূরকে সে কিছুই বুঝতে দিল না। কিছুক্ষণ নিজের সাথে জড়িয়ে রেখে গাল বুলিয়ে বলল, খেয়েছ কিছু? এখন শরীর কেমন লাগছে? নূর বলল, ভালোই লাগছে। খাইনি, খাবো এখন। আসমিন বলল, চলো একসাথে খাই। লুবানা নামে একটা মেয়ে আসবে, আজ থেকে ওই তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। শান সব বুঝিয়ে এখানে নিয়ে আসবে, তোমার সাথে সারাদিন থাকবে। মেয়েটা এতিম, রাতে নূর মঞ্জিলে থাকার ব্যবস্থা করে দিও। ছোট একটা ভাইও আছে, সেও সাথে থাকবে। কোনো অসুবিধা নেই তো? নূর বলল, সমস্যা নেই, আমি সব ম্যানেজ করে নেব। এবার ছাড়ুন, ক্ষুধা পেয়েছে অনেক। আসমিন অবশ্য ছাড়ল না, হাতের বাঁধন আরো শক্ত করে নূরকে নিজের সাথে চেপে ধরল। ফিস ফিস করে বলল, ছাড়তে পারবো না, আমার মন নেই। বউকে কি ছেড়ে দেওয়ার জিনিস? বউকে এভাবেই জড়িয়ে জড়িয়ে ধরে রাখার জিনিস। চুপ করে থাকো, না হলে অফিস কি বেডরুম বানাতে আমার সময় লাগবে না। রাতের আকাশ দেখায় মঙ্গলুর। আকাশের দিকে তাকিয়ে আনমনে কিছু একটা ভেবে চলে শেষে। আসমিন এখনো বাসায় আসেনি, তার জন্য অপেক্ষা করছে নূর। মুখে স্বীকার না করলেও সে আসমিনকে অসম্ভব ভালোবাসে। আসমিন তার রক্তে মিশে গেছে। এক মুহূর্তে চোখের আড়াল হলেই বুকের ভেতর আনচান শুরু হয়ে যায়। আচ্ছা, আসমিনকে বুঝতে পারে তার অস্থিরতা? তার চোখ দেখে ভালোবাসার গভীরতা বুঝতে পারে এই বজ্জাত মন্ত্রী? আসমিনের ভালোবাসা আবার অত রাগঢাক নেই। সে যেখানে সেখানে নিজের ভালোবাসা প্রকাশ করে ফেলে। গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন বইয়ের কথা মনে পড়লে মিটিং থামিয়ে গম্ভীর গলায় বলে, কিছুক্ষণ আলোচনা বন্ধ রাখুন। আমি আমার বউকে মিস করছি। তার সাথে কথা বলা এই মুহূর্তে অক্সিজেন নেওয়ার মতোই জরুরি। প্রথম প্রথম সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো, এখন সব স্বাভাবিক। আহলে সবাই মুখ টিপে হাসলো, মুখ ফুটে কিছু বলার সাহস কেউ করে না। পেছন থেকে কেউ জড়িয়ে ধরার ধ্যান ভাঙল নূরে। আসমিনের জেন্টস পারফিউম নাকে ধাক্কা দিতেই মুখে হাসি ফুটল নূরের। আসমিন জিজ্ঞেস করলো, আমাকে রেখে আকাশে কি দেখাবো? নূর হালকা এসে জড়িয়ে ধরল আসমিনকে। আকাশের মাঝে আমি আপনাকেই খুঁজি মন্ত্রী সাহেব। আপনি যখন আমার থেকে দূরে থাকেন, তখন আমার আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। মনে হয় এই আকাশের নিচেই তো আপনি আছেন। আমাদের মাঝে কোনো দূরত্ব নেই। আপনি আর আমি এক আকাশের নিচেই আছি। আসমিন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। আজ নূরের চোখে শুধু তার জন্যই ভালোবাসা দেখতে পাচ্ছে। আসমিন নূরের কপালে চুমু খেয়ে মন্তর গলায় বলল, তোমাকে ভালোবাসিব। আমাদের মাঝে যাই কিছু হয়ে যাক না কেন, কখনো আমাকে ছেড়ে যেও না। সহ্য করতে পারবো না আমি। আমার জীবনে আমি নিজের বলতে শুধু তোমাকেই বুঝি, যে আমার একান্ত ব্যক্তিগত মানুষ, যাকে আমি আমার নিজের চেয়েও বেশি চাই। তুমি হচ্ছে আমার একমাত্র প্রশান্তির কারণ, আমার চক্ষু শীতলকারিণী। তুমি যদি চা দাও, তাহলে আমি সুবিশাল আকাশ নূর। তোমার আমাতে উঠে আমাতেই অস্ত হতে হবে। পালানোর চেষ্টা করো না নূর। তোমার শুরু থেকে সমাপ্তি আমাতেই সীমাবদ্ধ।
নূর এক দৃষ্টিতে তাকিয়েছে আসমিনের দিকে। আসমিন নিজেকে আবদ্ধ করে নিল নূরকে। নাকে নাক ঘষে গালে হাত বুলিয়ে নূরের চোখে চোখ রাখল। নূর আসমিনের চোখে চোখ রেখে বলল, আমার বিশ্বাস নিয়ে কখনো খেলবেন না মন্ত্রী সাহেব। আমি বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করি না। যে সম্পর্কে ধোঁকা, কপটতা, প্রতারণা থাকবে, সেই সম্পর্কে নূর পায়ে মারাতে 1 মিনিটও সময় নষ্ট করবে না। আপনি আমাকে বিশ্বাসের নিশ্চয়তা দিন, আমি আপনাকে সম্পর্কের নিশ্চয়তা দেব। নূর নামের অর্থ জানেন তো মন্ত্রী সাহেব? নূর মানেই হচ্ছে আলো। আলোকে বন্দি করার ক্ষমতা আল্লাহবাদী কার আছে? আমি চাইলে আপনি আমার ছায়ার নাগালও পাবেন না। তাই সাবধান, যে নূর আপনাকে ভালোবাসে, জান্নাত দেখাতে পারে, সেই নূর ঘৃণা করে আপনার জীবন জাহান্নামও করে দিতে পারে। আসমিনের বুক কেঁপে উঠল নূরের কথা শুনে। হাতের বাঁধন হালকা হয়ে গেল। অস্থির চোখ জোড়া নূরের চোখে রাখতেই নূরের কথার সত্যতা দিনের মতো পরিষ্কার দেখতে পেল সে। নূর গভীর চোখে তাকিয়েছে আসমিনের দিকে। তার বুকেও কাঁপন ধরেছে। এই ভালোবাসার ফাটল ধরবে না তো? ভালোবাসার খুনসুটিতে নূর আর আসমিনের জীবন। কামিনী চৌধুরী হঠাৎ করেই চুপ হয়ে গেছে। আশিয়ানও নিজের মতোই আছে। এই যেন ঝড় আসার আগের নিস্তব্ধতা। আসমিন আর নূরের স্বাভাবিক সম্পর্ক সম্পর্ক স্বাভাবিক দেখা গেল তাদের মনের খবর সম্পর্কে কেউই অবগত না। গত 1.5 মাস যাবৎ অমি গুম হয়ে আছে। আমজাদ চৌধুরী নিজের মতোই থাকেন। সংসারটা মায়া বেগম টেনে হিস্ট্রি চালিয়ে নিয়ে যাচ্ছে। সংসারে দিয়ে কারোরই মন নেই, যে যার কাজে ব্যস্ত। আসমিন রাজনীতি নিয়ে ইদানিং খুব ব্যস্ত থাকে। যতটুকু সময় পায় নূরের সাথেই কাটায়। হঠাৎ করে নূরের অফিসে লারার আগমন। লারাকে দেখে বিরক্ত চোখে তাকালো নূর। আসমিনের এত অপমানের পরও এই মেয়ের লজ্জা হয়নি। লুবানা লারার এভাবে হুট করে ঢুকে পড়ায় কপাল কুঁচকে তাকিয়েছে। চোখ ঘুরিয়ে নূরের দিকে তাকাতেই বুঝলো এই আগন্তুকের আগমনে নূরও খুশি নয়। লুবানা বলল, এভাবে অসভ্যের মতো নক না করে ঢুকে পড়লেন কেন? যান, আবার গিয়ে নক করে তারপর অনুমতি নিয়ে তারপর আসুন। লুবানার কাটকার গলার বলা কথাগুলো শুনে মেজাজ খারাপ হয়ে গেল লারার। লারা বলল, মুখে লাগাম দিয়ে কথা বলো। 2 টাকার কর্মচারী হয়ে এভাবে কথা বলো কিভাবে? সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বাইরে যাও, আমার নূরের সাথে কথা আছে। লুবানা বলল, মুখে লাগাম দিব কেন? আমি কি ঘোড়া নাকি? আমার লাগামের কথা চিন্তা না করে আপনি আপনার পায়ে লাগাম দিন। যেখানে সেখানে ঢুকে পড়েন আপনি। লারা তাতে দাঁত চেপে তাকিয়ে রইল লুবানার দিকে। নূর নিজের মতো কাজ করে যাচ্ছে। এখানে কি হচ্ছে তাতে তার কোনো মাথা ব্যথা নেই। লারা নূরের এই নির্লিপ্ততা দেখে ফুঁসে উঠল। দাঁত কিরমির করে বলল, খুব দেমাগ বেড়েছে তাই না? যে আসমিনের জন্য এত আকাশ উঠছ, সেই তোমাকে ছুঁড়ে ফেলবে। ভোগ করা শেষ হলে রাস্তায় ছুঁড়ে মারবে। তখন না এই ঘাটের রবে, এই ঘাটেরও রবে না ও ঘাটের। নূর শান্ত চোখে তাকালো লারার দিকে। চেয়ারে গা এলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, নূর কোনো মন্ত্রীর দাপটে চলে না। আমি কে ভুলে গেছে তো বুঝি? তেহজিব নূর শিকদার আমি। শিকদাররা মন্ত্রী বানায়, মন্ত্রীদের ক্ষমতা চলে না। তোমার কি মনে হয় লারা পুকুরে পানি দিয়ে শিকদাররাই সাগর বানিয়েছে? নর্দমায় থাকো তো, তাই এই বিশাল সাম্রাজ্য সম্পর্কে তোমার ধারণা নেই। লুবানা, একে নর্দমায় ফেলে দিয়ে এসো। ম্যাডামের এত ভালো পরিবেশ সহ্য হয় না। লারা সাপের মতো ফুসফুস করতে লাগলো। শুধু একটা সুযোগের অপেক্ষা, তখন দেখবে এত ভাব কোথায় থাকে। লুবানা বলল, ও ম্যাডাম, দরজা ওইদিকে, নাকি সিকিউরিটি রাখতে হবে আপনার জন্য? লারা লুবানার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেল অফিস থেকে। নূর চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে বসে আছে। লুবানা কিছু না বুঝলো তা নূরের জন্য খারাপ লাগলো। আসমিনকে তার খারাপ মনে হয়নি।
তার সাথে খুবই ভালো ব্যবহার করে, বড় ভাইয়ের মতোই স্নেহ করে। নূরের সমস্ত খবরাখবর তার থেকেই নেয়। মাথা ঘুরতে শুরু করেছিল লুবানার। আপনি ঠিক আছেন ম্যাম? হুম। আজকে মিটিংগুলো ক্যান্সেল করে দাও, আমি বাসায় যাচ্ছি। লুবানা মাথা নেড়ে সায় জানালো। আসমিন আজ সারাদিন নূরের খবর নেওয়ার সুযোগ পায়নি। মন্ত্রণালয় আটকে গেছে। ইদানিং নূরের শরীর খুব একটা ভালো থাকে না। খাওয়া দাওয়ায় প্রচণ্ড অরুচি। আসমিন জোর করেও ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেনি। তাই আজ ডাক্তার বাসায় আনার সিদ্ধান্ত নিয়েছে সে। তার বউ খাবার দেখে নাক মুখ কুচকে ফেলবে আর সে মুখ বুজে দেখবে, তা তো হতে পারে না। এক বিয়ে করেই তার এই অবস্থা। বাবার মতো দুই বউ থাকলে না জানি কি হতো। নূর বাসায় এসে ফ্রেশ হয়ে সোজা স্টাডি রুমে চলে গেল। মায়া বেগম নূরের খাবারটা স্টাডি রুমেই পাঠিয়ে দিল। বাসায় এখন আর একসাথে বসে চা খাওয়া দাওয়া হয় না। এক একজন এক এক সময় খায়। কামিনী চৌধুরী কানাডা গিয়েছে 2 দিন আগে। মায়া বেগমের সাথে সে খারাপ ব্যবহার করে না, কোনো কথাও বলে না। আমজাদ চৌধুরীর সামনেও খুব কম পড়ে। আমজাদ চৌধুরী চাতক পাখির মতো বসে থাকে তাকে এক পলক দেখার জন্য, কিন্তু দিনে একবারও দেখা পান না। মাঝে মাঝে সপ্তাহ পার হয়ে যায়, অপেক্ষার শেষ হয় না। আসমিন বাড়িতে যখন ঢুকছে তখন রাত 10টা। আমজাদ চৌধুরী সোফায় চোখ বুজে বসে আছে। কয়েকদিনে বয়স অর্ধেক বেড়ে গেছে। আসমিন ধপ করে গিয়ে তার পাশে বসে পড়ল। গম্ভীর গলায় বলল, এভাবে বসে আছো কেন? ক্লান্ত লাগছে তোমাকে? এভাবে চললে তো নূরের আর ননদের মুখ দেখা হবে না। আমি কত বড় মুখ করে বলেছি আমার আব্বু ইজ স্ট্রং ম্যান, আর তুমি কি না বোয়াল মাছের মতো চিত হয়ে পড়ে আছো। কালকেই তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাব, কলিকাতা হারবাল। এক ফাইলই যথেষ্ট। স্টাডি রুমে বিধ্বস্ত হয়ে বসে আছে নূর। অনুভূতিহীন চোখে এক মনে তাকিয়ে আছে আসমিনের ডায়েরির দিকে। একটা মাত্র ডায়েরি জীবনের অনেক অসমাপ্ত গল্পের সমাপ্তি টেনে দিয়েছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোর খামচে ধরে বসে আছে নূর। কান্না আটকানোর জন্য ঠোঁট কামড়ে ধরায় ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। ডায়েরি থেকে নজর সরিয়ে রক্তাক্ত চোখে তাকালো দেয়ালে টানানো আসমিনের বিশাল ফ্রেমের ছবির দিকে। নিজেকে টেনে হিঁচড়ে দাঁড় করালো নূর। ডায়েরিটা জায়গা মতো রেখে আসমিনের ছবির সামনে এসে দাঁড়ালো সে। ছবিতে হাত বুলিয়ে বলল, ধোকা, এত বড় ধোকা। আপনাকে কি শাস্তি দিই বলুন তো মন্ত্রী সাহেব? কি নিখুঁত অভিনয় আপনার। আপনি তো নিজে পারফরমেন্স দেখিয়ে দিলেন, এবার আমারটা দেখানোর পালা। অভিনয় করতে ভালো লাগে তাই না? তো চলুন এক দফা টক্কর আমাদের মাঝে হয়ে যাক। আপনার চালে যদি আপনাকে মাত না দিয়েছি তো আমার নামও তেজিব নূর শিকদার নয়। আসমিন আসার পর থেকে নূরকে একবারও দেখেনি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে কপাল কুঁচকে চারিদিকে চোখ বুলালো সে। হাতের তাওয়ালটা বারান্দায় দিয়ে রুম থেকে বেরিয়ে এলো। মায়া রান্নাঘরে কাজ করছিল। আসমিন নিচে এসে অস্থির গলায় বলল, নূর কোথায় আন্টি? বৌমা তো অনেকক্ষণ আগে স্টাডি রুমে গিয়েছে। দুপুরের খাবারটাও ওখানেই খেয়েছে, নিচে তো আসতে দেখিনি। আসমিন ভয়ার্ত চোখে তাকালো মায়া বেগমের দিকে। ঘুষ ফিরতে এক প্রকার দৌড়ে গেল স্টাডি রুমের দিকে। মায়া বেগম প্রথম অবাক হলো, পরে মুচকি হেসে নিজের কাজে মন দিলেন। শুধু বাড়ির লোকই চেনা চেনা জানা সবাই জানে আসমিন নূরকে চোখে হারায়। শাহজাহানের মতো নূরের জন্য নূরমহল বানিয়ে ফেললেও কেউ অবাক হবে না। শেফকে নিজের কাজ বুঝিয়ে দিয়ে রুমের দিয়ে গেলেন মায়া বেগম। শরীরটা আজ খুব একটা ভালো না, জ্বর আসবে হয়তো। আমজাদ চৌধুরী তার দিকে ফিরেও তাকায় না। তাতে অবশ্য তার কষ্ট হয় না, বরং এমন নিখাত ভালোবাসা দেখে মনে মনে তৃপ্তি পায় সে। হুড়মুড় করে স্টাডি রুমে ঢুকতেই নূর আসমিনের দিকে চোখ তুলে তাকালো।
নূরের হাতে সমরেশ মজুমদারের 7খান বইটি। আসমিনকে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নূর মুচকি এসে বই রেখে উঠে দাঁড়ালো। ধীর পায়ে কাছে এসে আসমিনের বুকে মাথা এলিয়ে দিল। আসমিনও আগলে নিল নূরকে। হৃৎপিণ্ডে তীব্র ধুকপুকানি। নূরের কানে এসে বাড়ি খাচ্ছে। নূর বাঁকা হাসল। ব্যঙ্গাত্মক গলায় বলল, ভয় পেয়েছেন মন্ত্রী সাহেব? এভাবে বুক কাঁপছে কেন? এভাবে তো অপরাধীর বুক কাঁপে। করেছেন নাকি কোনো বড়সড় অপরাধ? আসমিন হাত আলগা করে নূরকে নিজের সামনে আনলো। নূরের চোখে চোখ রেখে তাকিয়ে রইল কিছুক্ষণ। নূরের চোখ একেবারে শান্ত। হাসি হাসি মুখে সে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন নিজেকে শান্ত করলো। নূরকে নিজের সাথে চেপে ধরে আস্তে করে বলল, অপরাধ তো করেছি বউ। আজ সারাদিন বউয়ের কোনো খবর নিতে পারিনি। এটা তো গুরুতর অপরাধ, শাস্তি তো পেতেই হবে। নূর বলল, আমি দেব আপনাকে শাস্তি। আজ সারা রাত আমার সাথে বারান্দায় গল্প করে কাটাতে হবে। শাস্তি মঞ্জুর তো মন্ত্রী সাহেব? আসমিন চোখে হাসল। নূরে কপালে চুমু খেয়ে ঘোর লাগা গলায় বলল, এমন শাস্তি আমি সারা জীবন পেতে চাইব। আসমিনের কাছে আসে গা গুলে উঠল নূরে। নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো। আসমিন ভ্রু কুচকে ফেলল। নূরের ঠোঁটের দিকে চোখ যেতেই জল শক্ত হয়ে গেল তার। দ্রুত পায়েসে এসে নূরের গাল চেপে ধরল। কাটা জায়গায় স্লাইড করতে করতে বলল, এভাবে কাটলো কিভাবে? ঠোঁট কামড়েছ কেন? এখন আমি চুমু খাবো কোথায়? প্রথম কথাগুলো রাগ করে বলল, শেষ কথাগুলো দুঃখী দুঃখী গলায় বলল আসমিন। নূর শান্ত চোখে তাকালো আসমিনের দিকে। অভিনয় বুঝি ভালোবাসা এত নিখুঁত হয়? আসমিন বলল, এই মেয়ে, কথা বলছো না কেন? আসমিনের ধমকে পিঠে কিছু বলার আগেই মাথা ঘুরে উঠল নূরের। ঝাপসা চোখে একবার আসমিনের দিকে তাকিয়ে ঢলে পড়তে আসমিন আগলে নিল নূরকে। অস্থির গলায় ডাকতে বলল, বউ, কি হয়েছে তোমার? নূর। নূরকে কোলে তুলে নিজের রুমের দিকে যেতেই চিৎকার করে সবাইকে ডাকলো আসমিন। বিছানায় শুয়ে দিয়ে অস্থির হয়ে ফোন করলো ডক্টরকে। ততক্ষণে বাড়ির সবাই এসে পড়েছে। রোবানা গিয়ে নূরের হাত পা মালিশ করতে লাগলো। মায়া বেগম চোখে পানি ছিটিয়ে দিল। নূরে জ্ঞান ফিরল না। আসমিন পাগলের মতো নূরকে ডেকে যাচ্ছে বারবার। রোবানার ছোট ভাই লিমন এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে আসমিনকে ভয় পায়। এখন আসমিনের পাগলামি দেখে আরও ভয়ে সিটি দিয়েছে। আমজাদ চৌধুরী চিন্তিত গলা বলল, এভাবে বসে থেকো না, ওকে নিয়ে হসপিটালে যাও। আসমিন আর এক মুহূর্তে দেরি করল না। নূরকে কোলে তুলে রুম থেকে বেরোতেই সানভি হন্তদন্ত হয়ে পায়ে প্রবেশ করলো ডক্টর নিয়ে। আসমিন আবার নূরকে রুমে নিয়ে শুয়ে দিল। সবাইকে বেরিয়ে যেতে বলতেই আসমিনের ভয়ঙ্কর দৃষ্টিতে দমে গেল ডক্টর। সবাই বেরিয়ে গেল। আসমিন নূরের হাত ধরে পাশেই বসে রইল। ডক্টর চেক আপ করে মুচকি হেসে আসমিনের দিকে তাকিয়ে বলল, অভিনন্দন স্যার, শি ইজ প্রেগনেন্ট। অতিরিক্ত চিন্তার জন্য জ্ঞান হারিয়ে ফেলেছেন। এখন অবশ্য ওনার রেস্ট প্রয়োজন। আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। কাল সকাল আগে ঘুম ভাঙবে না। কাল হসপিটালে গিয়ে কিছু টেস্ট করিয়ে আনবেন, তাহলে ম্যামের কন্ডিশন ভালোভাবে বোঝা যাবে। ডক্টরের দিকে ফেলফেল করে তাকিয়েছে আসমিন। তার কানে শুধু একটা কথাই ভাবছে, শি ইজ প্রেগনেন্ট। ডাক্তারের বাকি কথা তার কানে গেল কিনা বোঝা গেল না। ঘাড় নেড়ে সম্মতি দিতে ডাক্তার মুছিয়ে এসে বেরিয়ে গেল। আসমিন একমনে তাকিয়ে আছে নূরের দিকে। নূরের চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। আসমিনের হাতের মুঠে থাকা নূরের হাতটার কয়েকটা নখ ভেঙে গিয়েছে। আসমিন হালকা ঝুঁকে জড়িয়ে ধরল নূরকে। উত্তেজনায় তার পুরো শরীর কাঁপছে। মনে হচ্ছে সে জ্ঞান হারাবে।
নিচে লুবানা চিৎকার শোনা যাচ্ছে। সানভি ধমকেও তাকে থামাতে পারছে না। এভাবে চিৎকার করছে কেন লুবানা? অসভ্যের মধ্যে চিৎকার করা বন্ধ করো। ছি, কি গলা! মনে হচ্ছে ফাটা বাঁশের ভেতর আটকে পড়া ইঁদুর কিচমিচ করছে। লুবানা সমস্ত আনন্দ ভুলে ফুঁসে উঠল। কটমট করে তাকালো সানভির দিকে। ও হ্যালো মিস্টার, কবরস্থানের বাসিন্দা। আমার নাম লুবানা। লুবানা, নট শাবানা। আর আমার গলা মোটো ইঁদুরের মতো নয়। আপনার কানে সমস্যা। লক্কর ঝোঁকো যন্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়াতে লজ্জা করে না আপনার? তাজ্জব ব্যাপার। সানভি রাগে চোখে তাকিয়েছে লুবানার দিকে। মেয়েটা সাহস দেখে অবাক হচ্ছে এসে। আর এদিকে লিমন দুজনে ঝগড়া দেখছে আর হাই তুলছে। আমজাদ চৌধুরী আর মায়া বেগম নূরের রুমে গিয়েছে। না হলে ইজ্জত পানি হয়ে যেত এই মেয়েটার জন্য। সানভি বলল, দেখো মেয়ে, বেশি বাড়াবাড়ি করবে না, না হলে ছাদে তুলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো তোমায়। বেয়াদবির একটা আদব থাকা দরকার। আসছে আমায় ধাক্কা দিতে। বলি হাড়গোড় সব ঠিক জায়গায় আছে তো আপনার? আগে চেক করে আসুন। দেখা গেল চোখ কানের মতো হাড্ডিও দু একটা কবরে রেখে এসেছেন। লুবানা মুখ বাঁকিয়ে চলে গেল। সানভি কটমট করতে করতে লিমনকে বলল, দেখেছো দেখেছো কেমন বেয়াদব? লিমন হচকচিয়ে গেল। জোরপূর্বক চেষ্টা করে বলল, জি ভাইয়া, ছোটবেলা থেকেই দেখছি। আসমিনের পাশে দাঁড়িয়ে আমজাদ চৌধুরী। ছেলের খুশির পরিমাণ তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আসমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে দাম্ভিক হাসি দিল। আমজাদ চৌধুরী ভ্রু কুচকে তাকালো ছেলের দিকে। নিশ্চিত এখন বেহায় মার্কা কিছু বলবে। এখানে মায়া বেগমও আছে। আমজাদ চৌধুরী তার লজ্জায় পড়তে চাইল না। রুম থেকে বেরিয়ে যেতে নিতেই আসমিন তার কানে কানে ফিসফিস করে বলল, একা যাচ্ছ কেন? তোমার বউ নিয়ে যাও। একা গেলে সুখবর পাবো কিভাবে? ওষুধ তো কাজ করার কথা। খাচ্ছ তো ঠিকঠাক? মনের মধ্যে দুষ্ট আমজাদ চৌধুরী উকি দেয়নি এখনো? না, টিউবলাইট হয়ে যাওনি তো আবার? আমজাদ চৌধুরী মনে মনে কয়েক ঘা লাগালেন ছেলের গালে। এরকম একটা বজ্জার ছেলে তারই বা কেন হতে হলো? দ্রুত পায়ে রুম ত্যাগ করলেন তিনি। বাকি ইজ্জতটুকু এই ছেলের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। নিজেকে মাঝে মাঝে অসহায় রমণী মনে হয়, আর আসমিনকে রাস্তার বখাটে। রাতের আকাশে অজস্র তারার মেলা বসেছে। চারিদিকে ভ্যাপসা গরমের কারণে সবার জীবন ওষ্ঠাগত। ছাদের দোলনায় বসে গরমের তীব্রতা আন্দাজ করতে পারছেন ওর। সারাদিন এসির ভিতর থেকে গরমের তীব্রতা উপভোগ করার সুযোগ হয় না। পূর্বপুরুষদের অর্জনের জন্য এই বিলাসবহুল জীবন তার। কী হতো যদি এত বিলাসিতা না থাকতো? আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতো তারা নহে সংগ্রাম করে বেঁচে থাকতো। দামি গাড়িতে না চড়ে লোকাল বাসে চড়ে সবার মতো সাধারণ জীবনযাপন করত। দিন শেষে আপন মানুষগুলোকে পাশে তো পাওয়া যেত। কী হবে এত অর্থ প্রতিপত্তি দিয়ে? আভিজাত্য যদি দিন শেষে নিঃসঙ্গতাই এনে দেয়, সেই আভিজাত্য তো অভিশাপ শুরু। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নূরে। পেটে হাত রেখে অনুভব করলো নিজের অস্তিত্বকে। মা হওয়ার সংবাদ তাকে আসমিনি দিয়েছে। চোখ মুখে তার কি নিধারণ জ্যোতি ছিল! ভাবতেই নূরের ঠোঁটে বিষাদের হাসি ফুসে উঠল। কী হতো তাকে একটু ভালোবাসলে? মিথ্যা ভালোবাসি না বলে, সত্যি ঘৃণা করি বলে না হয় গুলি করে দিত। মৃত্যু যন্ত্রণা হয়তো এই মিথ্যার যন্ত্রণা থেকে কমে যেত। এই যে ক্ষণে ক্ষণে বুক ভারী হয়ে আসে, কান্নাগুলো দলা পাকিয়ে গলা আটকে আসে, মরণ যন্ত্রণা দেয়, এর চেয়ে মৃত্যু ভালো ছিল না? আহা কষ্ট! এই কষ্ট তার পিছু কেন ছাড়ছে না? আর কতটা যন্ত্রণা ভোগ করলে কষ্ট তাকে রেহাই দিবে? এখানে কি করছো নূর? আমজাদ চৌধুরীর কথায় চোখ তুলে তাকালো নূর। বিষাদ মাখা হাসি দিয়ে আবার আকাশ দেখায় মন দিল সে। আজকাল কাউকেই তার সহ্য হয় না। আশেপাশে সবাইকে
প্রতারক মনে হয়। এত মানুষের ভিড়ে এত মানুষের ভিড়ে তার কেন একজন আপন মানুষ নেই, এই ভেবেই দিনে অর্ধেকটা সময় কেটে যায় নূরের। আমজাদ চৌধুরী এসে নূরের পাশে বসলো। নূরের মলিন চেহারা দেখে ক্লান্ত শ্বাস ছাড়ল সে। কিছু না করে এই মেয়েটাকে সব কষ্ট ভোগ করতে হচ্ছে। নিয়তি এত নিষ্ঠুর কেন? আমজাদ চৌধুরী বললেন, রাত হয়ে গেছে তো মা, এই সময় এভাবে এখানে বসে থাকতে নেই। নূর বলল, ঘরেই যদি জান নেওয়ার মানুষ থাকে তাহলে বাইরে আর কিসের ভয়? আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে গেলেন। হতভম্ব গলায় বললেন, কি বলছো মা? নূর বলল, একটা গল্প শুনবেন আঙ্কেল? এক অভাগী রাজকুমারী গল্প। আমজাদ চৌধুরী শান্ত চোখে তাকিয়ে রইল নূরের দিকে। নূর হালকা হেসে বলতে শুরু করলো, এক দেশে এক রাজকুমারী ছিল। রাজা রানী চোখের মণি। হেসে খেলে তাদের জীবন পার হচ্ছিল। একদিন হুট করেই তাদের জীবনে অতীত হানা দিল। রাজার বোন প্রেমে পড়েছিল এক ভিনদেশী যুবকের। রাজার অগোচরে রেজিস্ট্রি করে বিয়েও করেছিল তারা। একমাত্র বোনের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি রাজা। ক্ষুব্ধ হয়ে বোনের কাছে গেল জবাব চাইতে। বোন নিজের ভালোবাসার কথা জানালো রাজাকে। রাজা তাদের মানতে অস্বীকৃতি জানান। বোনও জেদ ধরে রাজার সাথে তর্কে লিপ্ত হয়। রানী দুজনকে থামাতে ব্যর্থ হলে রাজার বোনকে বোঝায় আপাতত রাজার কথা মেনে নিতে। বোন তাকে অপমান করতে পিছপা হয় না। বড় বোনের মতো ভাবির গায়ে হাত তুলতেও পিছপা হয় না। প্রেয়সীর গায়ে আঘাত সহ্য করতে পারে না রাজা। সকল রাগিয়ে জমা হয় ভিনদেশী যুবকের উপর। আঘাত করে বসে বোনের স্বামীকে। দুর্ঘটনাবশত মৃত্যু হয় তার। স্বামীর মৃত্যুর শোকে নিস্তব্ধ হয়ে যায় বোন। মৃত্যুর কারণ ধামাচাপা দিলেও বোনের নজরে থেকে যায় আজীবন দোষী। 2 মাসের অন্তঃসত্ত্বা বোনকে নিয়ে বারবার আফসোস করতে থাকে রাজা। বোনের নীরবতা তাকে বারবার চোখে আঙ্গুল দিয়ে নিজের অপরাধ দেখিয়ে দিচ্ছিল। হাতে পায়ে ধরেও ক্ষমা পায়নি সে। 9 মাস পর এক ফুটফুটে ছেলে জন্ম দেয় সে। ছেলে জন্ম দেওয়ার 3 মাস পর বিয়ে করে নিজের বেস্ট ফ্রেন্ডকে, যাকে ভালোবাসলেও আজ পর্যন্ত স্বামীর অধিকার দিতে পারেনি। নিজের প্রথম ভালোবাসাকে ভুলে এগিয়ে যেতে পারেনি সে। ছেলেকে সবসময় নিজের থেকে দূরে রেখেছে সে। ছেলের মুখের আদল বারবার তাকে তার ভালোবাসার মানুষটির কথাই মনে করিয়ে দিত, যাকে তার ভাই খুন করেছে। প্রতিশোধের আগুনে বারবার নিজের সত্তাকে জ্বালিয়ে ভাইকে ধ্বংসের খেলায় নেমেছে সে। ক্ষমা করার ভান করে তাকে বারবার আঘাত করেছে। ঠান্ডা মাথায় তার প্রিয়তম স্ত্রীকে খুন করে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে। দেখাশোনার নাম করে রাজার আদরের রাজকুমারীকে চাকরানির মতো ট্রিট করেছে। প্রথম স্বামীর বোনকে দিয়ে রাজাকে সিডিউস করেছে। সেই সন্তানদেরকে দিয়ে তাকেই ধ্বংস করার কাজে লাগেছে। শেষ পর্যন্ত নিজের ছেলেকে দিয়ে তার ছেলের হাসি হাসে নূর। আচ্ছা আঙ্কেল, এক ভুলের কত শাস্তি হয় বলো তো? অনুশোচনার চেয়ে বড় শাস্তি কি পৃথিবীতে আর কিছু আছে? এখন রাজকুমারী যদি প্রতিশোধ নিতে চায়, তার মাকে খুন করার প্রতিশোধ, তার শৈশব কৈশোর নষ্ট করার প্রতিশোধ, মিথ্যা সম্পর্কে বেঁধে দেওয়ার প্রতিশোধ, ভালোবাসার নামে ঠকানোর প্রতিশোধ, তাকে এই পৃথিবীতে পুরোপুরি এতিম করে দেওয়ার প্রতিশোধ, তাকে প্রতারণার মতো মরণ যন্ত্রণা দেওয়ার প্রতিশোধ, তখন রাজকুমারী অপরাধী হবে না তো? কিছু না করেও সেই তো সবচেয়ে বেশি শাস্তি পেল। তার প্রতিশোধ না অন্যায় হবে না, তাই না? আমজাদ চৌধুরী চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। নূরের দিকে তাকানোর সাহস নেই তার। এই তিক্ত সত্যগুলো নূর কীভাবে জানলো তা নিয়েও মাথা ব্যথা নেই। আসমিন তার ছেলে না হলেও সে তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। নিজের বুকে রেখে মানুষ করেছে তাকে। কখনো বুঝতে দেয়নি যে সে তার নিজের ছেলে না। একটা সময় সে আসমিনের সত্যিটা জেনে যায়। সত্য হচ্ছে সূর্যের আলোর মতো, হাজার মেঘের আড়ালে ঢাকা পড়লেও তা একসময় প্রকাশ পাবেই। আসমিন সত্যিটা জানলেও সবসময় না জানারই ভান করে থেকেছে। আগের চেয়ে বেশি তার সাথে থাকা শুরু করে। বন্ধুর মতো মিশেছে তার সাথে। এক সিগারেট দুজন ভাগ করে খেয়েছে কত। তার বাবা হয়ে সে এখনও ভার্জিন।
সেই আফসোস কত কত হতাশার শ্বাস ফেলেছে। শুধুমাত্র কামিনীর প্রতিশোধের নেশা সব কিছু শেষ করে দিল। নূরের অসমাপ্ত কথার রেশ প্রমাণ করেছে সে আরও অনেক কিছুই জানে। আর চুপ থাকার মেয়েও নয় সে। নূর ছেলের জন্য বুকের ভেতর আনচান করতে লাগলো আমজাদ চৌধুরী। সে জানে তার ছেলে কতটা হিংস্র। ঠান্ডা মাথায় বাঘ শিকার করার মতো ছেলে তার। আমজাদ চৌধুরী ভয় চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে মলিন হাসল নূর। তাকে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, চিন্তা করুন আঙ্কেল, আমি প্রতিশোধ নেব না। প্রতিশোধ শুধু ধ্বংসই করে। আমি চাই না আমার সন্তান আমার মতো জীবন পাক। মন্ত্রী সাহেবকে কিছু জানিও না। সম্পর্কে আর কোনো দূরত্ব চাই না আমি। স্বামী সন্তান নিয়ে শান্তিতে সংসার করতে চাই। আমজাদ চৌধুরী স্বস্তির শ্বাস ছাড়ল। নূরের চোখে কৃতজ্ঞতা চোখে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে ভরাট গলায় বলল, কষ্ট পেও না মা, সব কিছু বাদ দিল এই কথাটা সত্যি। আসমিন তোমাকে পাগলের মতো ভালোবাসে। ওর ধ্যান ধারণা একমাত্র তুমি। তোমার শূন্যতা ওকে কতটা উন্মাদ করে দেয় তার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। ওকে কষ্ট দিও না। তাড়াতাড়ি নিচে চলে আসো। আসমিন এসে তোমাকে এখানে দেখলে রাগ করবে। নূর মাথা নাড়িয়ে সায় জানালো। আমজাদ চৌধুরী ধীর পায়ে নেমে গেল ছাদ থেকে। নূর আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, যে ভালোবাসা আমাকে বারবার আঘাত করছে সে ভালোবাসা দিয়ে আমি কি করবো আঙ্কেল? আমি তাকে কষ্ট দেব না। সে নিজেই তার কষ্টের কারণ হবে। সব থেকেও সে থাকবে নিঃসঙ্গ। যে বিষাদের সাগরে সে আমাকে ফেলে দিয়েছে সেই বিষাদের স্বাদ সে পাবে না তা কী করে হতে পারে? আসমিন জাহান চৌধুরী যদি তার মায়ের ছেলে হয় তাহলে তহজিব নরসিংদেরও তার বাবার মেয়ে। ধোকার পাল্টা জবাব দেয়া তার রক্তের বৈশিষ্ট্য। বউ। আসমিনের ক্লান্ত গলা শুনে চোখ তুলে তাকালো নূর। সাদা পাঞ্জাবিতে রাজপুত্রের মতো লাগছে আসমিনকে। মুচকি হেসে হাত বাড়িয়ে দিল নূর। আসমিন নূরের হাত ধরে ধপ করে এসে বসে পড়ল নূরের পাশে। নূরের হাতে চুমু খেয়ে এক হাতে জড়িয়ে ধরল তাকে। নূরও বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে আসমিনের মুখে গাইলিয়ে দিল। ছাদে আসতে নিষেধ করেছি না তোমায়? এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে তো তোমার। আমি যখন বাসায় থাকবো তখন আমাকে বলবে, আমি কোলে করে নিয়ে আসবো তোমাকে। আসমিনের কুচকানো মুখ দেখে হেসে ফেল নূর। কাঁধে থুতনি ঠেকিয়ে নির্বিশেষে তাকিয়ে রইল আসমিনের ক্লান্ত চেহারার দিকে। এভাবে তাকিয়ে থেকো না তো, আমার লজ্জা করে। নূর অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনারও লজ্জা লাগে? আসমিন বলল, আমি খুব লাজুক ছেলে, বুঝলে। প্রথম যেদিন তোমাকে গভীরভাবে ছুঁয়েছিলাম সেদিন আমি 2 সেকেন্ড লজ্জায় চোখ বন্ধ করেছিলাম। ভাবা যায়? ইস, এত লজ্জার জন্যই তো সুখবর খেতে 12 দিন দেরি হলো। এত লজ্জা নিয়ে তো বছর বছর বাবা হতে পারবো না। কেমন বউ তুমি, বড় লজ্জা ভাঙাতে পারো না? নূর হতভম্ব হয়ে রাগ করতেও ভুলে গেল। 2 মিনিট আসমিনের গলা চেপে ধরার অদম্য ইচ্ছাটাকে ঘুম পাড়িয়ে হতাশার শ্বাস ফেলল। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বিলাসবহুল কেবিনে বসে আছে আসমিন। শান্ত মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট। তার সামনেই আমজাদ চৌধুরী বসে ছেলের মনোভাব বোঝার চেষ্টা করছে। সব কিছু জেনেও এভাবে হাতে হাত রেখে বসে আছো কেন? ও তোমাকে আঘাত করবে আসমিন। বাবা হতে চলেছে তুমি। নিজেদের মধ্যে সব কিছু মিটিয়ে নাও। আসমিন চোখ তুলে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। শান্ত গলায় বলল, ও আমাকে ঘৃণা করে আব্বু। যতটা ঘৃণা করলে একটা মানুষের হৃদয় ছিন্ন ভিন্ন করে দেওয়া যায়, ও আমাকে ঠিক ততটাই ঘৃণা করে। আমি প্রতিটা মুহূর্তে তা অনুভব করতে পারি।
তাহলে কি তুমি এভাবেই সব কিছু চলতে দেবে? রাগের বশে ও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে? বাচ্চার সাথে ও তো কিছু করে ফেলতে পারে। যে তোমাকে ঘৃণা করে সে তোমার বাচ্চাকেও ঘৃণা করবে। বুঝতে পারছো আমি কি বলছি? আমজা চৌধুরীর অস্থিরতা দেখে মুচকি হাসল আসমিন। চেয়ারে গা এলিয়ে দিয়ে শান্ত চোখে তাকালো তার বাবার দিকে। ভুল ভাবছো তুমি আব্বু। ও কখনো আমাদের সন্তানের কোনো ক্ষতি করবে না। ও আমার একার সন্তান না, ও নূরেরও সন্তান। আমি হয়তো এখনও ওকে অনুভব করতে পারিনি, কিন্তু নূর প্রতি মুহূর্তে ওকে অনুভব করছে। একজন মা কখনো তার সন্তানের ক্ষতি চাইতে পারে না। আমার প্রতি যতই ঘৃণা থাকুক না কেন, নিজের সন্তানকে অবহেলা করবে না নূর। আর আমার প্রতি ঘৃণাটা কি অযৌক্তিক আব্বু? আমজাদ চৌধুরী চুপ হয়ে গেল। নিজেকে তার খুব অসহায় মনে হচ্ছে। রাফসান শিকদার ভুল ছিল। সে ইচ্ছা করে কামিনীর স্বামীকে মারেনি। ওটা একটা দুর্ঘটনা ছিল। এক প্রতিশোধের জন্য কামিনী নূরের মাকেও মেরে ফেলেছে। এরপরে সে থেমে থাকেনি। রাফসান চৌধুরীকে সে ছাড়েনি। নূরের মায়ের এখানে কোনো দোষ ছিল না। সে পরিস্থিতি স্বাভাবিক করতে চেয়েছিল। কামিনীকে রাফসান শিকদারের কথা মেনে নিতে বলেছিল, যাতে পরবর্তীতে রাফসান শিকদারকে বোঝানোর কিছুটা সময় পায়। কিন্তু বরাবর উগ্র মেজাজের কামিনী তাকে আঘাত করে বসল। পরিস্থিতি খারাপের দিকে একমাত্র কামিনী চৌধুরীর ঔদ্ধত্যের কারণেই হয়েছে। সে কামিনীকে বিয়ে করেছে তাকে আগলে রাখার জন্য। তার প্রখর ভালোবাসা কামিনীকে বারবার উপেক্ষা করে গিয়েছে। কামিনী চৌধুরী যে তাকে ভালোবাসে না তা কিন্তু নয়, কিন্তু তাদের মাঝে সারা জীবন দেয়াল হয়ে গেল তার প্রাক্তন। কামিনী চৌধুরী প্রত্যেকটা অন্যায় জানার পর বারবার মুষড়ে পড়েছেন। বাধা দিতে গিয়ে তার রোষানলে পড়তে হয়েছে। প্রচণ্ড ভালোবাসার কারণে আইনের হাতে তুলে দিতে পারেনি। আজ তার প্রখর ভালোবাসাই কাল হয়ে দাঁড়ালো। তার আবেগে ভেসে যাওয়ার কারণে এতগুলো জীবন নষ্ট হয়ে গেল। বাসায় যাও আব্বু। সব কিছু ঊর্ধ্বে আমি নূরকে ভালোবাসি। ও আমাকে ঘৃণা করুক বা ভালোবাসুক, আমার সাথেই ওকে থাকতে হবে। এই জীবনে ওর আমি থেকে মুক্তি নেই। আমজাদ চৌধুরী মাথা নাড়িয়ে সায় জানালেন। কামিনী চৌধুরী ফিরে এসেছে কানাডা থেকে। আমজাদ চৌধুরী আমতা আমতা করে বলল, তোমার আম্মু যদি। আসমিন ঠান্ডা চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। হিমশীতল গলায় বলল, নিজের বউ সামলে রেখো আব্বু। আমি মানুষটা মোটেও সুবিধার নয়। প্রচণ্ড স্বার্থপর মানুষ আমি। আমার স্বার্থে আঘাত লাগলে কেউ ছাড় পাবে না। আমজাদ চৌধুরী ভয়তে চোখে তাকালো আসমিনের দিকে। ছেলে কতটা সিরিয়াস তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমজাদ চৌধুরী ঘাড় নেড়ে চলে গেলেন। আসমিন উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দেয়ালের দিকে। সে কোনো ভুল করেনি। সেদিক থেকে বিবেচনা করতে গেলে নূরও কোনো ভুল করছে না। তাহলে ভুলটা কার? বুকের ভেতর অস্থিরতা শুরু হয়ে গেল আসমিনের। নিজের অস্থিরতা কমাতে তার বউ দরকার। অস্থির পেয়ে অফিস থেকে বেরিয়ে গেল আসমিন। না জানি বউ তার বিরুদ্ধে কী ষড়যন্ত্র করছে। তাই বলে সে তো আর তাকে একা ছেড়ে দিতে পারে না। 7 মাসের পেট নিয়ে অফিসে এসেছে নূর। এই কয়েক মাসে তার বিশ্বস্ত কয়েকজন খুন হয়েছে। দুটো পোশাক কারখানায় আগুন লেগেছে। রাতের আধারে কেউ ইচ্ছাকৃতভাবেই সেসব করেছে তা সে জানে। মেশিন সব পুড়ে গেলেও মাল সব অক্ষত ছিল। প্রতিদিনের মালামাল সবার অগোচরে নূর কারখানা থেকে সরিয়ে ফেলত। কয়েক কোটি টাকার মাল বেঁচে গেলেও মেশিনগুলো আর বাঁচাতে পারেনি। ক্ষতির পরিমাণটা তাই একটু কম হয়েছে। তাই প্রতিটা কারখানায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে নূর। নিজেই সব মনিটরিং করছে। আসমিন বাধা দিল, আমলে নেয়নি। বাড়িতে থাকা এখন তার জন্য আরও বেশি অনিরাপদ। কামিনী চৌধুরী কখন কিভাবে তার ক্ষতি করে ফেলবে তার নিশ্চয়তা নেই। আসবো ম্যাম? নূর ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। অমিত ক্লান্ত চোখে দাঁড়িয়ে আছে দরজায়। নূর বলল, না, আসবেন না।
কতবার ম্যাম বলতে নিষেধ করেছি। অমি বোনের অভিমান দেখে মুচকি হাসল। দরজা ঠেলে ভেতরে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল, আপনি সবসময় আমার ম্যাম হয়েই থাকবেন, আমি এতেই কমফোর্ট ফিল করি। নূর মুখ ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল। আচ্ছা সেসব বাদ দাও, কাজ হয়ে গেছে? হুম, আশিয়ান এসেছিল, সেই সব স্বীকার করেছে। নূর দীর্ঘশ্বাস ছাড়ল, চোখ বন্ধ করে গা এলিয়ে দিল। শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে, পাগুলো অসম্ভব ফুলে উঠেছে। রাতে ঘুম হয় না ভালো করে। আসমিনও তার সাথে জেগে থাকে, তার মন ভালো করার চেষ্টা করে। নূর কিছু নিয়ে আবদার করে না আসমিনের কাছে, যা দরকার হয় নিজেই করে নেয়। এর জন্য আসমিনের অভিযোগের শেষ নেই। অমি জিজ্ঞেস করলো, শরীর খারাপ লাগছে ম্যাম? নূর মাথা নেড়ে সায় জানালো। অমি অস্থির হয়ে নূরের কাছে গেল। পাশের কেবিন থেকে লুবানাও ছুটে এসেছে। নূরের কেবিন আর লুবানার কেবিনের মাঝে গ্লাসের দেয়াল থাকায় লুবানা স্পষ্ট সব দেখতে পায়। নূর অস্বাভাবিকভাবে ঘামছে। লুবানা পানি এগিয়ে দিল নূরের দিকে। এসির পর বাড়িয়ে দিল। নূরের অস্থিরতা কমছে না। অমি চিৎকার করে নূরকে বুকের সাথে চেপে দিল। অস্থির গলায় লুবানাকে বলল, তাড়াতাড়ি ডাক্তার ডাকো লুবানা। নূর জ্ঞান হারিয়ে ফেলেছে ততক্ষণে। অমি পাগলের মতো ডেকে চলেছে তাকে। অমি অস্থির হয়ে বলছে, নূর কি হয়েছে বোন? চোখ খোল, কোথায় খারাপ লাগছে আমাকে বল। হায় আল্লাহ, নূর চোখ খুলছে না কেন? ডাক্তার চলে আসবে স্যার, আমি কল করে দিয়েছি। লুবানা ভয়ে ঘেমে গিয়েছে। নূরের অবস্থা দেখে তার আত্মা কাঁপছে। আসমিন জানতে পারলে তাকে আর আসতে রাখবেন না। আসমিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে নিস্তেজ নূরের দিকে। অমির কান্নারত চেহারা দেখে তার বুক কেঁপে উঠল। দ্রুত পায়ে এসে নিজের বুকে আগলে নিল নূরকে। কি হয়েছে নূরে? ও কথা বলছে না কেন? আসমিনের রক্তিম চোখ দেখে দুজনই কেঁপে উঠল। আসমিন দেরি না করে নূরকে কোলে তুলে পাশের রুমে নিয়ে শুয়ে দিল। চোখ মুখে পানি ছিটিয়ে দিয়ে যখন নূরের জ্ঞান ফিরল না, তখন শুরু হলো তার পাগলামি। ভয়ে তার বুক কাঁপছে। আসমিন জাহান চৌধুরীর বুক কাঁপছে। 2 মিনিটের মধ্যে ডাক্তার চলে এসেছে। আসমিন নূরকে এক মুহূর্তের জন্য ছাড়েনি। নূরের মাথাটা নিজের বুকের সাথেই চেপে ধরেছিল। ডাক্তার নূরকে চেক আপ করে বলল, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে জ্ঞান হারিয়েছে। ঠিকভাবে খাওয়া দাওয়া করে না হয়তো, শরীর খুব দুর্বল, রক্ত শূন্যতা থাকতে পারে। এই সময় এগুলো ভালো লক্ষণ নয়। বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়াবেন, টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন সবসময়। এমন চলতে থাকলে দুজনের জন্যই খুব রিস্ক হয়ে যাবে। ডাক্তার কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিলেন। আমি দ্রুত পায়ে চলে গেল ওষুধ আনতে। আসমিন দ্রুত চুপ করে বসে আছে। রাগে তার মাথা ফেটে যাওয়ার অবস্থা। লুবানার দিকে অগ্নিচোখ রাখতেই লুবানা কান্না করে দিল। আমি খুব চেষ্টা করেছি স্যার, ম্যাম আমার কোনো কথাই শুনে না, আপনাকেও কিছু বলতে দেয় না। আমি কি করব বলুন? আসমিন কিছু বলল না। তার এখন কোনো কথা বলতে ইচ্ছা করছে না। ডাক্তার স্যালাইন দেবে নূরকে। ডাক্তারকে নূর মঞ্জিলে আসতে বলে আসমিন নূরকে কোলে নিয়ে বেরিয়ে গেল। লুবানা আর ডাক্তারও তার পিছনে ছুটল। ভাইয়া, আপনি ওষুধ নিয়ে বাসায় চলে আসুন, আমরা ম্যামকে নিয়ে বাসায় যাচ্ছি।
অমি আচ্ছা বলে কল কেটে দিল। টেনশন হচ্ছে তার, তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। শুভ্র পাঞ্জাবি ছেড়ে সাদা টি শার্ট পরে ওয়াশরুম থেকে বেরিয়েছে আসমিন। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীরের সাথে তার মনের ক্লান্তি বেশি। নূর গুটিসুটি মেরে শুয়ে আছে। আধ ঘন্টা আগে স্যালাইন শেষ হয়েছে। এতক্ষণ সে নূরের হাত ধরে বসেছিল। নূরের দিকে তাকালে তার নিজেকে অপরাধী মনে হয়। মাথা ভালো করে মুছে টাওয়াল ব্যালকনিতে দিয়ে এলো আসমিন। নূরের দিকে নির্বিশেষে তাকিয়ে রইল কিছুক্ষণ। যতই দেখুক না কেন চোখের তৃষ্ণা মেটে না। নূরের ফোলা পেটের দিকে তাকিয়ে হালকা ঢুকিয়ে এলো আসমিন। তাকে পুড়িয়ে ছাই করার অস্ত্র এই ছোট্ট পেটে লুকিয়ে আছে। এখনই সে নিজের করুণ পরিস্থিতি অনুভব করতে পারছে। মনে মনে চিৎকার করে উঠল আসমিন। তার এত পরিশ্রমের ফল নিয়ে নূর বাহাদুরি করবে, ভাবতেই মুখটা শুকিয়ে গেল। এক প্রকার কষ্ট নিয়ে নিজেকে গালাগালি করতে লাগলো। কি দরকার ছিল এত মেহনত করার? হলো তো এবার, বউ তোমার মেহনত দিয়ে তোমারই থোতামো বোতা করে দেবে। খুশি তো এবার? আহা, কি দিন আসলো! এই দিন দেখার জন্য সৌদির আগ্রহ অপেক্ষা করছে। আসমিন ধীরে পায়ে এগিয়ে গেল নূরের দিকে। হালকা ঝুঁকে পেটে কয়েকটা চুমু খেয়ে ফিস ফিস করে বলল, মায়ের কথা কান দেওয়ার কোনো দরকার নেই। তোমার বাবা খুব ভালো মানুষ, ফুলের মতোই পবিত্র। বাবার পক্ষে থাকবে সবসময়। তাহলে চকলেট আইসক্রিম পাবে। এটা আমাদের গোপন ডিল, কাউকে বলবে না। ইটস ভেরি কনফিডেন্সিয়াল। আরেকটা চুমু খেয়ে বিজয়ী হাসি হাসলো আসমিন। ডিল করা শেষ। বউটা ঝামেলা না পাকালি হয়। এবার ঝামেলা মিটে গেলেই সে তবা করে ফেলবে। এই জীবনে ডায়েরি নামক কোনো বস্তুতে সে হাত দেবে না। এত বছরের গভীর সম্পর্ক থাকার পরেও বউয়ের কাছে ধরা খেয়ে দিল মির্জাফর একটা। নূরের পাশে শুয়ে পড়ল আসমিন। শরীর মন দুটোই খুব ক্লান্ত। নূরকে বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়া জরুরি হয়ে গেছে। রাত 10টায় পিটপিট করে চোখ খুলল নূর। মাথাটা ভার হয়ে আছে। কারো শক্ত বাহুবন্ধনে আবদ্ধ হয়ে আছে। কয়েকবার চোখের পাতা জাপটে ভালো করে তাকানোর চেষ্টা করল নূর। হালকা ডিম লাইটের আলোতে আসমিনের মুখ দেখে ভ্রু কুঁচকে ফেলল। চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। নূরের নড়াচড়ায় আসমিনের ঘুম ভেঙে গেল। নূরকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো গলায় বলল, মুচড়ামুচড়ি করছো কেন? আমি কি তোমাকে চিমটি দিয়েছি? নূর ভ্রু কুঁচকে বলল, আমি এখানে এলাম কিভাবে? তোমার একমাত্র বরের কোলে চেপে। তোমার বরটা যে কি রোমান্টিক! আহা, ভাবতেই হিংসা হয়। নূর আসমিন থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসল। ইন্টারকম থেকে কল করে তাদের খাবার উপরে পাঠিয়ে দিতে বলল। এক কাপ কফি হলে ভালো হতো। মাথাটা ভার ভার লাগছে। বেড থেকে নেমে নিজের স্টাডি টেবিলের কাছে কফি মেকার থেকে কফি নিয়ে সোফায় বসতেই ওয়াশরুম থেকে নূর বেরিয়ে এলো। টাওয়ালে মুখ মুছতে মুছতে আসমিনের দিকে আর চোখে তাকালো। আসমিন তার দিকেই তাকিয়ে আছে। নূর টাওয়াল নিয়ে বারান্দায় চলে গেল। আর আসমিন তীক্ষ্ণ দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। আকাশে মেঘের ছড়াছড়ি। কালো মেঘের ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলক মাঝে মাঝে পরিবেশটাকে আলোকিত করে তুলছে। আসমিনের বারান্দাটা নূরের বারান্দার মতো। বারান্দার পাশেই সুইমিং পুল। ছোটবেলায় বাবার সাথে এখানে কত সাঁতার কেটেছে নূর। রাফসান শিকদার নিজে তাকে সাঁতার শিখিয়েছে। বাবার কথা মনে হতেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভেতরে এসো নূর, খেতে হবে তোমার, মেডিসিন আছে। রুম থেকে আসমিন ডাকছে। নূর নিজেকে সামলে ভেতরে গেল। আসমিন টেবিলে খাবার সাজিয়ে ফেলেছে। নূর মুচকি এসে চেয়ার টেনে বসে পড়ল।
ব্যঙ্গাত্মক গলায় বলল, এত আদর করে খাবার খাওয়াচ্ছেন যে, বড় বিষ টিস মিশিয়ে দেননি তো আবার? আসমিনের হাত থেমে গেল। শান্ত চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল নূরের দিকে। নূর খাওয়া শুরু করে দিয়েছে ততক্ষণে। আসমিনের বুক ভার হয়ে এলো। এত অবিশ্বাস হওয়ারই কথা। বিশ্বাস করার মতো কিছুই করেনি সে। আমার বাবাকে কেন মারলেন মন্ত্রী সাহেব? আসমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের মতো খেয়ে যাচ্ছে। আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দরকার ছিল। সে আমার বাবার খুনি। আমি সহ্য করতে পারিনি নূর। তাকে মারতে আমি বাংলাদেশে এসেছিলাম। রাজনীতিতে জড়িয়ে যাওয়া আমার পূর্ব পরিকল্পনা ছিল। ঠিক ভুল বিচার করার অবস্থায় ছিলাম না নূর। বিশ্বাস করো আমাকে। আসমিনের কাতর গলা শুনে হাসল নূর। ঘাড় নেড়ে কয়েকবার বিশ্বাস শব্দটাকে আওড়ালো। আপনি কি বিশ্বাসের যোগ্য মন্ত্রী সাহেব? আপনার পুরো পরিবার বিষাক্ত সাপের মতো। যত্ন করে বুকে আগলে রাখলেও বুক কামড়ে দিতে একবারও ভাবেন না। তা আমাকে কবে মারবেন? আমিও তো এই পরিবারের শেষ সদস্য। একজনের মৃত্যুর বদলা কতবার নিলেন মন্ত্রী সাহেব? আমার মাকে মারলেন, আমাকে অত্যাচার করলেন, ভালোবাসার অভিনন্দন করলেন, আমার বাবাকেও মারলেন। আচ্ছা, আমি যদি প্রতিশোধ নিতে যাই তখন কী হবে মন্ত্রী সাহেব? আসমিন অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের খাবার শেষ করে উঠে গেল। আসমিন থম মেরে বসে আছে। সে তো এটাও বলতে পারবে না যে রাগের বশে সে রাফসান শিকদারকে খুন করেছে। সে যা করেছে সব ঠান্ডা মাথায় করেছে। তবে নূরকে সে ভালোবেসেই বিয়ে করেছে। সেখানে বিন্দুমাত্র অভিনয় ছিল না। আসমিন জানত না কামিনী চৌধুরী নূরের মাকে খুন করেছে। নূরের ওপর হওয়া অত্যাচার সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। এই সব কিছু সে নূর চলে যাওয়ার পরে জেনেছে। কিন্তু তখন তো আর তার হাতে কিছুই করার ছিল না। নূর নিজে ল্যাপটপ নিয়ে বসেছে। আসমিন আগের মতোই খাবার সামনে বসে আছে। একবারও খাবার মুখে দেয়নি। আসমিন ধীর পায়ে উঠে স্টাডি টেবিলের পকেট থেকে নিজের গান বের করলো। এলোমেলো পায়ে এসে নূরের দিকে গান এগিয়ে দিয়ে ফিকে ধীর গলায় বলল, তুমিও তোমার বাবার খুনিকে মেরে ফেলো নূর। নিজের প্রতিশোধ নিয়ে নাও। নূর শব্দ করে হেসে ফেলল। আসমিনের হাত থেকে গান নিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। মারবো কেন মন্ত্রী সাহেব? আমি তো আপনাকে বাঁচিয়ে রাখবো। বলেছিলাম না, আমাকে ধোকা দিলে আমি আপনাকে পৃথিবীতেই জাহান্নামে ঘুরিয়ে আনবো। আমি তো আপনাকে ভালোবাসি বলেন। ভালোবাসার মানুষকে কি মেরে ফেলা যায়? আসমিন স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। যাক, এই জাতটাই বেঁচে গেছে। তবে বাঘিনী যে মনে মনে ঘন ভয়ঙ্কর ছক করছে তাতে কোনো সন্দেহ নেই। দোষ না করে সব দোষ নিজে ঘাড়ে নিতে হচ্ছে। মাত্র কয়েকটা মাস। একবার নূরের মায়ের সঠিক ঠিকানা জানতে পারলে কামিনী চৌধুরীকে কবরে বসে বরের সাথে লুডো খেলার ব্যবস্থা করে দেবে। জ্বালিয়ে খেলো। আসমিন নিজের যান হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তার সন্তান পৃথিবীতে আসার আগেই সব ঠিক করতে হবে। নূরকে এসবে জানানো যাবে না কোনোভাবেই। কামিনী চৌধুরীকে বোঝাতে হবে সব কিছু তার প্ল্যান মতোই হচ্ছে। দরজার সামনে আসমিনকে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আমজাদ চৌধুরী কপাল কুঁচকে ফেলেন। ভ্রু কুঁচকে বললেন, রুম থেকে বের করে দিয়েছে? আমি তোমার একটা বউকে খুন করতে চাইছি, তাই আগে ভাগে আরেকটা ব্যবস্থা করে দিয়েছি। বউয়ের মতো আমার হার না জ্বালিয়ে বলে দাও, মামনিকে তোমরা কোথায় আটকে রেখেছ? মামনিকে তোমার বউ কোথায় আটকে রেখেছে? আমজাদ চৌধুরী আকাশ থেকে বলল,
অবাক গলায় বলল, নূরের মা বেঁচে আছে? একদম ঢং করবে না, সব জানো তুমি। ব্ল্যাকমেল করে আমাকে নূর থেকে দূরে সরিয়ে দিয়েছ। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে বউয়ের কাছে অপরাধীর মতো দাঁড়াতে হচ্ছে। মেন্টাল স্ট্রেস নিতে নিতে যদি আমার বউয়ের কিছু হয়, তাহলে তোমার বউকে আমি ভয়ঙ্কর মৃত্যু দেব। সে মা কেন মানুষ হওয়ার যোগ্যও না, মেন্টালি সিক সে। মামাকে সে নিজের হাতে মেরেছে আব্বু, তারপরও কেন এত ষড়যন্ত্র? আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে কেন দিচ্ছে না? তার পার্টনারকে সহ তাকে জ্যান্ত যদি না জ্বালিয়েছি, আমার নামও আসমিন জাইন চৌধুরী না। আমজাদ চৌধুরীর মনটা কামিনী চৌধুরীর প্রতি বিষাক্ত অনুভূতিতে ভরে গেল। কামিনী কি পারত না সব ভুলে তাকে নিয়ে সুখের একটা সংসার সাজাতে? রাফসান শিকদারকে পুলিশের কাছে হস্তান্তর করে দিলে আজ এই দিনগুলো হতো না। সব কিছু বিষিয়ে দিয়েছে সে। গাড় ছাড়া গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আসমিন। সেবার কানাডা গিয়ে তন্ন তন্ন করে খুঁজেছে নূরের মা নাফিজা শিকদারকে। ফলাফল শূন্য। কামিনী চৌধুরীর উপর বাজ পাখির মতো নজর রেখেছে সে। আসিয়ান দুবাই গিয়ে বসে আছে। এই বজ্জাতকে হাতে পেলে আস্ত রাখবে না সে। সানভি বিরস মুখে বসে আছে আসমিনের পাশে। আসমিনকে বের হতে দেখে সেও পিছু নিয়েছে। শোনো শান, বিয়ে করলেই হুট করে বাবা হওয়ার চিন্তা মাথায় আনবে না। এটা একটা ভুল সিদ্ধান্ত। সবসময় পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি হয় না, কখনো কখনো বাসও হয়ে যায়। ইউ শুড ইউজ প্রোটেকশন। আমি বিয়ের আগেই তোমাকে দিয়ে দেব। আচ্ছা বাদ দাও, তোমার বিয়ে করার দরকার নেই, বুঝেছ? সানভি দুঃখী দুঃখী চেহারা করে মাথা নাড়িয়ে সায় জানালো। এমনি চলতে থাকলে তার বিয়ে করার স্বাদ এমনিতেই মিটে যাবে। গল্প ইট পাটকেল, পর্ব 5। কলমে সানজিদা বিনতে শফি।